তাকে একটা জানাজা পড়ার ব্যবস্থা করেছিলাম, কিন্তু এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা বিদায় আমরা এখানে জানাজা পড়তে পারিনি। এবং মহাখালী ছিল জুলাই আন্দোলনের একদম হটস্পট। আমরা মহাখালী রেলগেট ব্লক করতে পারি, তাহলে সারা বাংলাদেশ থেকে রেল লাইন বিচ্ছিন্ন হয়ে যাবে, মানে অর্থাৎ রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই টার্গেটটা করে ওখানে থেকেছি। আমার যে ভাইটা, ছোট ভাইটা আমার সাথে যে মারা গেছে, ওর বাবা একজন সামান্যতম ফুল বিক্রেতা। তো ওরে আমরা ওই হসপিটালে নিয়ে গেছি, তাদের ওই গেটের থেকে ঢুকতেই দেয়নি এবং ট্রিটমেন্টের কোনো ব্যবস্থা করেনি। তো আমরা হতাশা হয়ে গেছি এবং পরবর্তীতে ওই ছেলেটাকে মারা যায় আমাদের সামনেই। আমরা তাকে একটা জানাজা পড়ার ব্যবস্থা করেছিলাম, কিন্তু এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা বিদায় আমরা এখানে জানাজা পড়তে পারিনি এবং ইমাম মুয়াজ্জিন সেটা অনুমতি দেয়নি, বিদায় আমরা জানাজা পড়তে পারিনি। এই হলো এই যে মর্মান্তিক একটা দৃশ্য। এই মর্মান্তিক দৃশ্যগুলো আমাদের চলছে 15 তারিখ, 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ চলছে। স্থানীয় জনগণ ছিল, ব্যবসায়ী কলেজ ছিল, তেজগাঁও বনানী বিদ্যানিকেতন ছিল। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। তারপরে আপনার ওই যে ছাউদি ছিল, হাসানুল্লাহ ছিল, এবং সিভিল এভিয়েশন পর্যন্ত স্টুডেন্ট, ছোট ছোট জুনিয়র বাচ্চা পোলাপান আমাদের সাথে আন্দোলনে মুভ করেছে। কারণ ওরা চেয়েছে বৈষম্যহীন বাংলাদেশে কোনো ধরনের কোটা থাকবে না। সেই প্রেক্ষাপটে আমাদেরকে ওখানে আন্দোলন গড়ে তোলা। এখানে আপনারা দেখবেন যে ইমার্জেন্সি জারি হওয়ার পরে আন্দোলন কিন্তু দমে গিয়েছিল। তারপর আমরা আবার শুরু করি 3-4 তারিখে, আবার পুরো দমে আমরা আন্দোলন করি। তখন জনতাকে পাশে পেয়েছি, তারা কিন্তু আমাদের খুব সাপোর্ট দিয়েছে। কিন্তু আওয়ামী লীগের যত ক্যাডার বাহিনী আসছিল এখানে প্রচুর পরিমাণে তারা আমাদের উপরে যতটুকু পারে স্টিম রোলার চালিয়েছে এবং আমাদের ভাইদের আহত করেছে এবং নিহতও, যে বললাম যে নিহতও করেছে। আমার কাছে তথ্য ছিল যে আমাদের এখানে 4 জন মারা গেছে, বাট আমরা একটা লাশ পেয়েছি, আর বাকি আমরা লাশের কোনো মানে হদিস পাইনি। 10 তারিখে শুধু বাংলা ব্লকেট ছিল, সাধারণ কর্মসূচি ছিল, বাংলা ব্লকেটের মধ্যে সীমাবদ্ধ ছিল। কিন্তু আমাদের এখানে 16 তারিখ যখন গুলি করা হয় প্রচণ্ড লেভেলের, তখন কিন্তু অনেক আমাদের ছোট ভাইরা আহত হয়েছে এবং তার অনেক গুলিবিদ্ধ, কারো চোখ হারিয়েছে, কারো এই পাশ ঘাড়ের এই পাশ থেকে আঘাত লেগেছে। এবং স্থানীয় যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা হামলা করেছে তাদের অনেক, মনে করেন যে আঘাতপ্রাপ্ত অনেক আমাদের ছোট ভাইরা হসপিটালে ভর্তি ছিল বিভিন্ন জায়গায়। আরেকটা ব্যাপার হলো, আমরা যে 15 তারিখ এভাবে গেল, আমাদের 16 তারিখে আরও মারমুখী ছিলাম। আমাদের ওখানে প্রচণ্ড লেভেলের আপনার পাথর নিক্ষেপ চলতেছিল, তারা গুলি করতেছিল পাথরের বদলে। এরকম করে আমাদের 17 তারিখ গড়ালো। এই যে আন্দোলনের মুভমেন্টটা আমরা ধরে রাখার জন্য টিম ওয়াইজ কাজ করছিলাম। আমাদের হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপের সাথে কাজ করেছিলাম, কীভাবে সাউথ ইস্টের সাথে যোগাযোগ করা যায়, নর্থ আহসানুল্লাহর সাথে যোগাযোগ করা যায়, কীভাবে তিতুমিরে আমাদের ছোটো ভাইদের অ্যাক্টিভ করা যায়, মহল্লা কেন্দ্রে কীভাবে অ্যাক্টিভ করা যায়। এই কাজগুলো আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে করেছি। এবং আমাদের 18 তারিখে দেখছেন যে আপনারা ক্ষুব্ধ জনতা কী পরিমাণ আন্দোলন গড়ে তুলছে মহাখালীতে। আপনারা দেখছেন যে আমার শেখ হাসিনার অহংকার এবং ওবায়দুল কাদেরের অহংকারের যে জায়গাগুলো ছিল, সেই অহংকারের জায়গাগুলো কিন্তু জনতা একদম ছারখার করে দিয়েছে। আপনারা প্রত্যাশা করে মানে দেখেছেন। আর আমাদের এভাবে করে 18 তারিখ গেল। 19 তারিখে আমাদেরকে কিন্তু নামাজের পরে জন্য আমরা টিম নিয়ে কাজ করতেছিলাম, তখন কিন্তু আমরা মাঠে নেমেছি। আকাশ থেকে অর্থাৎ হেলিকপ্টার আসলো, একটা হেলিকপ্টার এসে আমাদেরকে গরম পানি দিচ্ছে। এবং এর পরক্ষণে দেখলাম যে আপনার কি জানি র্যাব লেখা যে হেলিকপ্টারটা আসলো এবং ধুমে মানে সরাসরি আমাদের উপরে গুলি বর্ষণ করলো। একটা কারণে আমাদের এখানে হতাহতের পরিমাণ কম, কারণ হলো এখানে মহাখালী একটা ফ্লাইওভার ছিল, এলিভেটেড এক্সপ্রেস ছিল। এই দুটোর কারণে আমরা ওই যে হেলিকপ্টার থেকে যে গুলিটা করেছিল, তখনকার কিন্তু জনতা, আমরা ছাত্র জনতা ওই এলিভেটেড এক্সপ্রেসের নিচে চলে যেতাম। আবার হেলিকপ্টার গেলে আমরা আবার চলে আসতাম রাজপথে। আর আমাদের কাছে প্রচুর পরিমাণে রেল লাইনের পাথর ছিল। এই পাথরের কাছে পুলিশ পরাজয় বরণ করেছিল 17 তারিখ। এবং এভাবে গড়াতে আমাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ইন্টারনেটের বন্ধের কারণে আমরা কিন্তু যোগাযোগ করতে পারছিলাম না, সামান্যতম ফোন কলে যোগাযোগ করছিলাম। কিন্তু এর মধ্যে আপনার প্রশাসনের ব্যাপক চাপের মুখে ছিলাম। সেই চাপের মুখে আমি কিন্তু সিম বন্ধ করে দিয়েছি, কারোর সাথে যোগাযোগ করিনি। বাট আমি কিন্তু অন্যদের সিম ব্যবহার করেছি এবং টেলিগ্রামের মতো টেলিগ্রাম আমি ইউজ করেছি, যাতে সবার সাথে যোগাযোগ করা যায়, যাতে আমাদেরকে প্রশাসনের লোকজন ট্র্যাক করতে না পারে। এইভাবে আমরা বাসায় থাকিনি, অন্যদের বাসায় থেকেছি, ঢাকা থেকে দূরে থেকেছি, মহল্লায় থাকতে পারিনি। সকালবেলা এসে এখানে তারপরে অ্যাকুমুলেটেড করে
তারপরে একসাথে আমরা নামতাম। এভাবে এই যে আমাদের যখন নেট শাটডাউন ছিল তখন কিন্তু আমাদের আন্দোলন এভাবে চলছিল। পরক্ষণে আমরা যখন আমাদের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো, আমরা প্রত্যাখ্যান করলাম, সেখানেও প্রত্যাখ্যান করে আমরা মিছিল করলাম, শাহবাগ কেন্দ্রিক সবাই চলে আসলো, সেখানে তাদের প্রতিবাদ জানালো। এভাবে করে আমরা আবার 3 তারিখে জড়ো হয়ে আবার মহাখালীতে নামার ট্রাই করলাম, কিন্তু ওই দিন পারলাম না। কিন্তু 4 তারিখে যখন আমরা 11টা-12টার দিকে আবার আমাদের যখন প্রশাসনিক তৎপরতা কম, মানে আইনশৃঙ্খলা বাহিনীর, তখন আমরা আবার একুমুলেট করে একসাথে নেমেছি। এবং সেনাবাহিনীকে ওই দিন আমরা বলে দিয়েছিলাম যে আমরা পুলিশকে বিশ্বাস করি না, আপনাদের সেনাবাহিনীর সরকার আমাদের এমার্জেন্সি মানে দরকার। এই প্রেক্ষাপটে এই যে লাশের উপরে আপনারা আমাদের উপরে গুলি করবেন না, এই সব কথা বলে তাদেরকে কনভিন্স করে আমরা 144 দ্বারা ভেঙেছি। সেদিনকার 4 তারিখে 144 দ্বারা ভেঙেছি। আমরা গুটি কয়েক ছিলাম তখন কিন্তু ওই হাজার হাজার জনতা ছিল না, অল্প কয়েকজন 200-300 লোক ছিল। বাকিটা আমরা যখন রোডে অবস্থান করেছিলাম, আমাদের কাছে কিন্তু সেনাবাহিনীও খুব পোলাইটলি আচরণ করেছে, এই জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ। কিন্তু এখানে স্থানীয় যে ক্যাডার বাহিনী ছিল তারা কিন্তু আমাদেরকে রাস্তায় একেবারেই মানে সহ করতে পারে না এবং নামতে দিচ্ছিল না এরকম। তারপর আমরা নেমেছি, ওখানে মিছিল করেছি, আর ওদের সাথে যোগাযোগ করে 144 দ্বারা ভেঙে আমি মহাখালীর রাওয়াগেটে নেমেছি। তাদের সাথে না নেমে জাহাঙ্গীর গেট পর্যন্ত গেছি। এর ভিতরে আমাদেরকে আবার আটকে দেওয়া হয়েছে। ওখানে ব্রিগেডিয়ার বাড়ি, সাফাত সহ আরও অন্যান্যরা ছিল। আমরা আবার রাওয়াগেটে এসে ব্রিগেডিয়ার বাড়ি ড্রামের উপরে উঠে একটা বক্তব্য দিল। ইতিমধ্যে আমাদের কাছে একটা নিউজ আসলো, এক সেনা কর্মকর্তা যে ডিউটিরত ছিল তিনি এসে বললেন, আপনাদের জন্য সুসংবাদ আছে যে জাতির উদ্দেশ্যে সেনাপ্রধান ভাষণ দিবেন। এই যে কনভারসেশনগুলো আমাদের 5 তারিখের অভিজ্ঞতা, এবং এখান থেকে একটা থ্রেডমূলক আচরণ মানে থ্রেড দেওয়া হয়েছিল ওয়াকারুজ্জামানকে যে আপনার শেখ হাসিনাকে আপনি হয় গৃহবন্দী করেন, না হয় আপনি কি করবেন আপনার এটা আপনি জানেন। এখানে আমাদের উত্তরা রেডি, উত্তরা থেকে 10-15 লাখ লোক রেডি আসতেছে এবং মিরপুর ডিওএসএস থেকে আসতেছে। এখান থেকে যেতে আমাদের 45 মিনিট সময় লাগবে গণভবনে। আমরা শেখ হাসিনাকে কোনোভাবে আর রাখতে চাচ্ছি না, আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন আমরা জানি না। এই বক্তব্যটুকু আমার কানে আসলো। আসার পরে আমি মোটামুটি একটা আশ্বস্ত হলাম যে না, শেখ হাসিনা চলে যাবে আর সেনাবাহিনী প্রধান ভাষণ দিবেন। এটা আমাদের কাছে খুবই ভালো লাগছিল। তখনই আমি বুঝে গেছিলাম যে আমরা সবাই বুঝে গেছিলাম যে ওখান থেকে কিছু একটা হচ্ছে। তখন আমরা 144 দ্বারা আবার রেলগেটের ওখানে যে সেনাবাহিনীর ব্যারিকেড ছিল ওটা আমরা ভেঙে উত্তরা থেকে মিছিলটা আসছিল, ওই মিছিলটার সাথে আমরা একত্র হয়ে শাহবাগের উদ্দেশ্যে রওনা দিলাম। শাহবাগের উদ্দেশ্যে রওনা দিয়ে ইতিমধ্যে আমরা টিভি স্কলে শুনতে পেলাম, দেখতে পেলাম যে সে চলে যাচ্ছে। এই যে 5 আগস্টের মধ্যে এই যে তার বিদায়ের মাধ্যমে আমাদের জুলাই অভ্যুত্থান যে ঘটে গেল, এর আমাদের কষ্ট 17 বছরের যে মামলা হামলা এবং 17 বছরের নির্যাতন পরিসমাপ্ত করছে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.